আগের ভিডিওতে আমরা এই নিম্নলিখিত বিষয়গুলো নিয়ে আলোচনা করব বলেছিলাম। তার মধ্যে প্রথম আর দ্বিতীয় বিষয় নিয়ে আমাদের আলোচনা করা হয়ে গেছিল। অর্ধপূর্ণ ও সম্পূর্ণ উপকক্ষযুক্ত ইলেকট্রন বিন্যাসের সুস্থিতি আর নোবেল গ্যাসের ইলেকট্রন বিন্যাস ও তাদের সুস্থিতি, এই দুটো বিষয় নিয়ে আমাদের আলোচনা করা হয়ে গেছিলো আগের ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা এই বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তাহলে আজকের আমাদের প্রথম বিষয় হচ্ছে ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস। তাহলে ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাসটা কি না, তার জন্য আমাদের আগে উদাহরণটা দেখে নিতে হবে। আমি এখানে 1 থেকে 30-এর মধ্যে দুটো মৌলকে নিয়ে আলোচনা করব যারা ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস দেখায়। যে 1 নম্বর হচ্ছে ক্রোমিয়াম আর 2 নম্বর হচ্ছে কপার। পর্যায় সারণীর 1 থেকে 30 পর্যন্ত যে মৌল আছে তার মধ্যে শুধুমাত্র এরা দুজনই ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস দেখায়, এবং পরবর্তী আরও অনেক মৌল ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস দেখায়, কিন্তু তাদের নিয়ে আমরা আজকে আলোচনা করব না। আমি এই দুটোকে নিয়ে আলোচনা করছি এবং বলছি যে ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাসটা কী এবং কেন এই ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাসটা দেখা যায়। তাহলে তার জন্য আগে আমাদের ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস লিখতে হবে। আমরা সাধারণভাবে যে ইলেকট্রন বিন্যাস পদ্ধতি শিখেছি সেই অনুযায়ী আমরা ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস করব। ক্রোমিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 24, তার মানে ক্রোমিয়ামের ইলেকট্রন সংখ্যা 24। তাহলে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস হবে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6। তাহলে এখানে 18টা হয়ে গেল। এই যে 2 আর 2 4 আর 6 10, আর 2 12 আর 6 18, বাকি পড়ে আছে আরও 6টা। তাহলে এখানে আমার হয়ে যাবে 4s2, 18 2 20 হয়ে গেল, বাকি 4টে পড়ে আছে 3d4। এই হচ্ছে আমার ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস হওয়া উচিত ছিল সাধারণ ইলেকট্রন বিন্যাস পদ্ধতিতে, কিন্তু আসলে দেখা যায় এই ইলেকট্রন বিন্যাসটা হয় না। আসলে কি হয় সেটা আমি পরে লিখছি। একইভাবে কপারের ইলেকট্রন বিন্যাসটা আমি লিখে নিই কী হওয়া উচিত ছিল, মানে সাধারণ নিয়ম অনুযায়ী কী হওয়া উচিত ছিল। 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d9, এটা হওয়া উচিত ছিল, কিন্তু এটা হয় না। কি হয় সেটা আমি আসছি। তার আগে একটা কথা বলে দিই, তোমরা এখানে নিশ্চয়ই ইলেকট্রন বিন্যাস করার সময় উপকক্ষের শক্তির ক্রমটা এখন জেনে গেছো, সবার মুখস্থ হয়ে গেছে। 1s, 2s, 2p, 3s, 3p, তারপরে 4s, তারপরে 3d। অনেকের মনে প্রশ্ন আসতে পারে আমি কেন 3dটা তাহলে আগে লিখছি। ইলেকট্রন ভর্তি করার সময় কিন্তু আমি 4sই আগে ঢুকিয়েছি, লক্ষ্য করে দেখবে, কিন্তু আমি লেখার সময় কিন্তু 3dটাকে আগে লিখেছি। এর একটাই কারণ, দেখতে ভালো লাগে, এবং 3s, 3p, 3d তিনজনেই তো একটা কক্ষেরই উপকক্ষ, সেই জন্য যাতে তারা পরপর থাকে, তাই লেখার সময় আমরা যাতে দেখতে ভালো লাগে তাই 3dটাকে আগে লিখি। কিন্তু মনে রাখবে ইলেকট্রন যখন ভর্তি হবে তখন কিন্তু 3pর পর আগে 4sে ঢুকবে, তারপরে 3dটা আসা শুরু করবে। ইলেকট্রন ভর্তি হওয়া কিন্তু শক্তির ক্রম অনুযায়ী হবে, কিন্তু লেখার সময় আমরা 4sের আগে 3dটাকে লিখি যাতে দেখতে ভালো লাগে। এবারে আমি ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাসটায় আসি। ক্রোমিয়ামের আর কপারের ইলেকট্রন বিন্যাস সাধারণ ইলেকট্রন বিন্যাস পদ্ধতি অনুযায়ী এটা হওয়ার কথা ছিল, কিন্তু দেখা যায় যে এটা হয় না। কি হয় না, এই পুরো জিনিসটাকে আমি আর্গন কোর দিয়ে লিখছি। এই কোর ব্যাপারটা হয়তো তোমরা জেনে গেছো। এইটা আর্গনের ইলেকট্রন বিন্যাস 1s2, 2s2, 2p6, 3s2, 3p6। আমি আর্গন কোর দিয়ে লিখছি। ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস আসলে যেটা হয় সেটা এরকম: আর্গন কোর 3d5, 4s1। মানে কি হলো, 4s থেকে একটা ইলেকট্রন 3dতে চলে এলো, ঠিক আছে। 3d4 ছিল, 4s2 ছিল, 4s থেকে একটা ইলেকট্রন 3dতে চলে এলো, এটা হয়। কপারের ক্ষেত্রে কি হয়, অনেকটা একই রকম। এইটা আর্গন কোর, এইটা আমি আর লিখবো না, আর্গনের ইলেকট্রন বিন্যাসের মতো। তাহলে কপারের যেটা হয়, আর্গন কোর 3d10, 4s1, মানে 4sের একটা ইলেকট্রন 3dতে চলে এলো, 3d10 করে দিল, 4s1 করে দিল। তাহলে এই দুটোই হচ্ছে কিন্তু আসল ইলেকট্রন বিন্যাসটা। তার মানে সাধারণ ইলেকট্রন বিন্যাস নিয়মটা মেনে চললো না। হঠাৎ করে 4s থেকে একটা ইলেকট্রন এখানে চলে এলো কেন, মানে এরকম কেন হবে। তোমরা যদি বাকি অন্যান্য যে মৌলগুলো আছে 1 থেকে 30-এর মধ্যে, তাদের যদি ইলেকট্রন বিন্যাস করে দেখো, কোনো ক্ষেত্রেই কিন্তু এরকম ব্যতিক্রম পাবে না। তোমরা বই থেকেও রেফার করতে পারো, সবারই কিন্তু সাধারণ ইলেকট্রন বিন্যাসের নিয়ম অনুযায়ী হবে, কিন্তু এখানে ক্রোমিয়াম আর কপারের ক্ষেত্রে শুধু ব্যতিক্রমটা দেখা যাচ্ছে। কারণটা এবার আমি আসি। আমি এইটার আর এইটার দুটোরই পাশাপাশি বক্স ডায়াগ্রাম করছি। আশা করি বক্স ডায়াগ্রামটা সবাই
বুঝেছো এবং জেনেছো, প্রথমে আমি ওই 3D4 4s2টা করছি, মানে যেটা হওয়া উচিত ছিল। এটা 3D, এটা 4s। তাহলে 3D4 মানে 1 2 3 4 আর 4s2, এবং যেটা হয় না এটা হয় না, এবং যেটা হয় মানে আসলে যে ইলেকট্রন বিন্যাসটা দেখা যায় তার বক্স ডায়াগ্রামটা আমি করছি। 3D, এটা 4s, তাহলে 3D5 4s1 মানে 4s-এরই একটা ইলেকট্রন এখানে চলে আসছে। কারণটা কি? কারণটা খুব সহজ। যদি আগের ভিডিওটা দেখে থাকো তাহলে আমি বলেছিলাম অর্ধপূর্ণ আর সম্পূর্ণ উপকক্ষযুক্ত ইলেকট্রন বিন্যাস সবসময় বেশি সুস্থিত, এবং সমস্ত মৌলই কিন্তু সুস্থিতি লাভ করতে চায়। তাহলে এখানে কারণটা খুবই সহজ। 4s থেকে যদি একটা ইলেকট্রন এই 3Dর খালি কক্ষকটায় ঢুকে যায়, তাহলে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা অর্ধপূর্ণ উপকক্ষযুক্ত ইলেকট্রন বিন্যাস হবে। মানে 3D আর 4s দুটোই অর্ধপূর্ণ ইলেকট্রন বিন্যাস লাভ করবে, তাতে ক্রোমিয়ামের পরমাণুটা বেশি সুস্থিতি অর্জন করবে। মানে 3D4 4s2 এই ইলেকট্রন বিন্যাসের তুলনায় এই ইলেকট্রন বিন্যাসটা কিন্তু বেশি সুস্থিত। সেই কারণেই ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসে এরকম একটা ব্যতিক্রম দেখা যায়। কপারের ক্ষেত্রেও অনেকটা তাই। কপারের আমার যেটা হওয়া উচিত ছিল 3D9 4s2, সেটাকে যদি আমি দেখি, 1 2 3 4 5 6 7 8 9, এটা 3Dর বক্স, আর 4s2 3D আর 4s। আর যেটা অ্যাকচুয়ালি হয় সেটা যদি আমি এখানে আঁকি, জায়গা কম আছে, 1 2 3 4, এটা 3Dর বক্স আর এটা 4s। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 আর 4s-এ একটা। তাহলে দেখতে পাচ্ছ অর্ধপূর্ণ ইলেকট্রন বিন্যাসের মতো সম্পূর্ণ উপকক্ষযুক্ত ইলেকট্রন বিন্যাসে বেশি সুস্থিত অন্যদের তুলনায়। তাহলে যখন 3D9 4s2 ছিল তখন 3Dটা কিন্তু সম্পূর্ণ ছিল না। আমি আগের দিন এই অর্ধপূর্ণ আর সম্পূর্ণ সুস্থিতির ব্যাপারটা বুঝিয়েছি আগের ভিডিওতে। তাহলে এই ভিডিওতে তোমরা তারই কারণ বা তারই ফলাফলগুলো দেখতে পাবে, যে অর্ধপূর্ণ আর সম্পূর্ণ উপকক্ষযুক্ত ইলেকট্রন বিন্যাসের যে সুস্থিতি তার ফলাফলস্বরূপ কী দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে যে ক্রোমিয়াম একটা ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস প্রকাশ করছে, আর কপারও একটা ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস প্রকাশ করছে। তাহলে কপারের ক্ষেত্রেও যদি 4s থেকে একটা ইলেকট্রন 3Dর কক্ষকে চলে যায় এবং এই ইলেকট্রনের উল্টো ঘূর্ণনে এর সঙ্গে বসে যায়, তাহলে কিন্তু 3Dটা সম্পূর্ণ উপকক্ষযুক্ত ইলেকট্রন বিন্যাস লাভ করবে, যেটার সুস্থিতি এই ইলেকট্রন বিন্যাসের থেকে অনেক বেশি। মানে যেটা আসলে হয় তার সুস্থিতি যেটা হওয়া উচিত ছিল তার থেকে বেশি। তাহলে এই ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাসগুলো দেখানোর কারণ আর কিছুই না, এক্সট্রা সুস্থিতি বা স্টেবিলিটি লাভ করা, যেটা এই ইলেকট্রন বিন্যাসে পাওয়া যাচ্ছিল না। এবারে তোমাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে এই ঘটনাটা তো তাহলে সবাই করতে পারে, সবারই তো তাহলে অর্ধপূর্ণ বা সম্পূর্ণ উপকক্ষযুক্ত ইলেকট্রন বিন্যাস দেখানো উচিত ছিল, তাহলে কেন দেখায় না? সেটা একটা ভ্যালিড প্রশ্ন। তার একটাই উত্তর আছে আমার কাছে। প্রথমত, প্রত্যেকটা মৌলের ইলেকট্রন সংখ্যা কিন্তু একটা বড় ফ্যাক্টর। সবার ইলেকট্রন সংখ্যা কিন্তু এমন হবে না যে সে পাশের কক্ষক থেকে বা পাশের উপকক্ষ থেকে একটা ইলেকট্রন নিলেই অর্ধপূর্ণ বা সম্পূর্ণ হতে পারবে। সেটা কিন্তু একটা ভাবার বিষয় যে ইলেকট্রনটা কতগুলো আছে। আদৌ কি একটা বা দুটো ইলেকট্রন যদি পাশ থেকে নিয়ে নেয় তাহলে কি সে অর্ধপূর্ণ বা সম্পূর্ণ উপকক্ষযুক্ত ইলেকট্রন বিন্যাস লাভ করতে পারবে? সেটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে, মাত্র একটা ইলেকট্রন যদি একটা উপকক্ষ থেকে নিয়ে নেওয়া হয় পাশের উপকক্ষ থেকে, তাহলে সেটা মানা যায়। তাহলে তার জন্য যে শক্তিটা প্রয়োজন হয়, মানে সবসময় মনে রাখবে এই পাশের উপকক্ষ থেকে যে ইলেকট্রনটা এলো তাতেও কিন্তু শক্তির প্রয়োজন হয়েছে, মানে বাইরে থেকে শক্তি শোষণ করতে হয়েছে, তবে গিয়ে ইলেকট্রনটা কিন্তু এখান থেকে এখানে এসছে। কারণ এটা সাধারণ ইলেকট্রন বিন্যাসের যে নিয়ম সেটা লঙ্ঘন করলো। ইলেকট্রন বিন্যাসের নিয়ম তো এটা নয়। ইলেকট্রন বিন্যাসের নিয়ম তো 4s-এ আগে ঢুকবে তারপরে 3D-তে ঢুকবে, কিন্তু এখানে 4s ভর্তি হওয়ার পরেও 4s থেকে একটা ইলেকট্রন 3D-তে চলে গেল, যেটা নিয়মের বিরুদ্ধে। তার জন্য বাইরে থেকে শক্তি শোষিত হয়েছে, কিন্তু সেই শক্তিটা এইখানে যে অর্ধপূর্ণ আর সম্পূর্ণ উপকক্ষের জন্য যে সুস্থিতিটা পেয়েছে তাতে ওটা
ব্যালেন্স হয়ে গেছে আর কি। কিন্তু এই ঘটনাটা কিন্তু সব মৌলের ক্ষেত্রে করা সম্ভব নয়, কারণ প্রত্যেকটা মৌলের ক্ষেত্রে কিন্তু ইলেকট্রনের সংখ্যাটা একটা বড় বিষয়, যে কটা ইলেকট্রন নিতে হবে অর্ধপূর্ণ বা সম্পূর্ণ করার জন্য। তাহলে সেখানে কিন্তু দেখা যাবে ক্রোমিয়াম আর কপারের আশেপাশে যারা আছে, তোমরা যদি তাদের ইলেকট্রন বিন্যাস করো তাহলে দেখতে পাবে যে একটা ইলেকট্রন নিয়েই কিন্তু তারা অর্ধপূর্ণ বা সম্পূর্ণ উপকক্ষযুক্ত ইলেকট্রন বিন্যাস পাচ্ছে না। তাদেরকে একের বেশি ইলেকট্রন নিতে হবে, যেটা অনেক বেশি শক্তি শোষণ করবে বাইরে থেকে, এবং যার ফলে মৌলটার সুস্থিতি নষ্ট হবে। সেই জন্য একমাত্র ক্রোমিয়াম আর কপারই কিন্তু এই কাজটা করতে পারলো, অন্যান্য মৌলগুলো কিন্তু করে না। তাই এই ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাসটা 1 থেকে 30-এর মধ্যে যে মৌলগুলো আছে তার মধ্যে ক্রোমিয়াম আর কপারই দেখায়। অন্যান্য মৌল মানে 30-এর ঊর্ধ্বে আরও অনেক মৌল আছে যাদের এরকম ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস দেখা যায়। সেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব, যত আমরা অন্যান্য চ্যাপ্টার্স বা অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা করব তখন আমরা সেগুলো দেখতে পাবো। এবার আমরা নেক্সট টপিকে চলে যাচ্ছি, যেটা হচ্ছে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা ও চৌম্বক ভ্রামক। ঠিক আছে, আর চৌম্বক ভ্রামক ব্যাপারটা আমি পরে আসছি, আগে অযুগ্ম ইলেকট্রন সংখ্যাটা বুঝে নিই। এখানে নাম শুনেই বোঝা যাচ্ছে অযুগ্ম ইলেকট্রন মানে কি। অযুগ্ম মানে হচ্ছে বিজোড় আর কি, যেগুলো জোড়ায় নেই। তাহলে মৌলের ইলেকট্রন বিন্যাসে উপকক্ষে যে ইলেকট্রনগুলো একা থাকবে, মানে যে ইলেকট্রনগুলো জোড়া অবস্থায় থাকবে না বা কোনো জোড় গঠন করে থাকবে না, তাদেরকে আমরা অযুগ্ম ইলেকট্রন বলি। তাহলে প্রত্যেকটা মৌলের ক্ষেত্রেই আমরা সেই অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা বের করতে পারবো, কারণ ইলেকট্রন বিন্যাস করার সময় আমরা দেখেছি যে প্রত্যেকটা কক্ষকের মধ্যে কিন্তু ইলেকট্রনগুলো জোড় গঠন করে থাকে। মানে যখন ইলেকট্রন সংখ্যাটা কম থাকে তখন জোড় গঠন করে থাকে না হুন্ডের সূত্র অনুযায়ী, তখন সমশক্তি সম্পন্ন কক্ষকগুলোতে ইলেকট্রনগুলো একা একা থাকে, মানে এককভাবে দখল করে। কিন্তু যখন ইলেকট্রনের সংখ্যা বাড়তে থাকে, মানে পরমাণু ক্রমাঙ্ক বাড়ার সাথে সাথে ইলেকট্রন সংখ্যা যত বাড়তে থাকে তত কিন্তু ইলেকট্রনগুলো জোড় গঠন করে এক একটা কক্ষকে অবস্থান করে। তাহলে মৌলের পরমাণুর মধ্যে ইলেকট্রনগুলো যখন জোড় গঠন করে থাকে না, যখন অযুগ্ম অবস্থায় থাকে, তখন তার সংখ্যা কতগুলো সেগুলো আমরা কিন্তু বের করতে পারি। এবং সেটা বের করে আমাদের কি হবে, সেটা বের করে আমাদের এই চৌম্বক ভ্রামক ব্যাপারটা নির্ণয় করা যাবে। তাহলে চৌম্বক ভ্রামক কী সেটা আমি পরে আসছি, আগে অযুগ্ম ইলেকট্রন সংখ্যাটা কী করে বের করতে হয় দেখে নিই। আমি এখানে আয়রনকে নিয়ে কাজ করব, Fe, যার পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 26। আয়রনের ইলেকট্রন বিন্যাস হওয়ার কথা 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d6, 26টা হয়েছে। 2 2 4 আচ্ছা 10 12 18 6 24 আর 2 26। তাহলে এখানে কোনো ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস নেই, আয়রনের ইলেকট্রন বিন্যাস এটাই হয়। তাহলে এইটা হচ্ছে আমার আর্গন কোর। এবার এই আর্গন কোরটাকে আমার বক্স ডায়াগ্রাম করার দরকার নেই, কারণ বক্স ডায়াগ্রাম করলে আমরা দেখতে পাবো যে প্রত্যেকটা ইলেকট্রনে জোড় গঠন করে রয়েছে এখানে, সেই জন্য আমার এইটা করার দরকার নেই। আমরা এই শেষ কক্ষের যে ইলেকট্রন বিন্যাস বা শেষ উপকক্ষগুলোর যে ইলেকট্রন বিন্যাস সেটাই বক্স ডায়াগ্রাম করে দেখব, এবং বক্স ডায়াগ্রাম করলেই কিন্তু আমরা সেই অযুগ্ম ইলেকট্রনের সংখ্যাটা পেয়ে যাব। তাহলে এটা হচ্ছে 3D 1 2 3 1 2 3 4 5, তাহলে 1 2 3 4 5 6 3d6 আর 4s2। এই তাহলে দেখো অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা কটা, মানে কটা ইলেকট্রন একা একা রয়েছে, কোনো জোড় গঠন করে নেই, 1 2 3 4। তাহলে এখানে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা হলো, অযুগ্ম ইলেকট্রন সংখ্যাকে আমরা n দিয়ে লিখি 4। এই n আর ওই মুখ্য কোয়ান্টাম সংখ্যা কিন্তু আলাদা, ওই n হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা আর n দিয়ে কিন্তু আমরা অযুগ্ম ইলেকট্রন সংখ্যাও লিখি। তাহলে এটা কিন্তু অযুগ্ম ইলেকট্রন সংখ্যাকেও n দিয়ে প্রকাশ করা হচ্ছে, সেই অযুগ্ম ইলেকট্রন সংখ্যার nকে লিখেছি, এটাকে কিন্তু মুখ্য কোয়ান্টাম সংখ্যা ভেবো না। আচ্ছা, তাহলে যে কোনো মৌলের ক্ষেত্রেই আমরা ইলেকট্রন বিন্যাসটা করে তার বক্স ডায়াগ্রাম করলেই কিন্তু অযুগ্ম ইলেকট্রন সংখ্যাটা পেয়ে যাব। খুব সহজ ব্যাপার, খুব সিম্পল ব্যাপার। এবার অযুগ্ম ইলেকট্রন সংখ্যাটা কেন বের করলাম সেটাই হচ্ছে মেন কথা, না এই চৌম্বক ভ্রামকটা বের করার জন্য। চৌম্বক ভ্রামক কি সবার মনেই প্রশ্ন আসছে, না তোমরা ফিজিক্সে এটা পড়বে, তাও আমি ছোট্ট করে চৌম্বক ভ্রামক কী সেটা বলে দিই। চৌম্বক ভ্রামক হচ্ছে এমন একটা প্যারামিটার বা এমন একটা ধর্ম যেটা দিয়ে আমরা কোনো পদার্থ চৌম্বক ক্ষেত্র দ্বারা আকৃষ্ট হয় নাকি বিকৃষ্ট হয়, আর আকৃষ্ট বা বিকৃষ্ট হলে কতটা আকৃষ্ট হয় বা কতটা বিকৃষ্ট হয় সেটা বুঝতে পারি। এটা তোমরা ফিজিক্সেই বেশি ডিটেলসে পড়বে, কিন্তু চৌম্বক ভ্রামক হচ্ছে এমন একটা জিনিস বা এমন একটা মাপক
যেটা একটা ভৌত রাশির মধ্যেই পড়ে, যেটা কোনো মৌলের ক্ষেত্রে নির্ণয় করলে আমরা বুঝতে পারবো সেই মৌলটা চৌম্বক ক্ষেত্রের সঙ্গে কিভাবে ইন্টারঅ্যাক্ট করবে, মানে চৌম্বক ক্ষেত্র দ্বারা সে কিভাবে প্রভাবিত হবে, সেইটা আমরা এই চৌম্বক ভ্রামকের মানটা বের করলে বুঝতে পারি। যদি চৌম্বক ভ্রামকের মান কখনো শূন্য হয় তাহলে বোঝা যায় যে সেই পদার্থটা বা সেই মৌলটা চৌম্বক ক্ষেত্র দ্বারা কোনো রকমভাবে প্রভাবিত হবে না, মানে চুম্বক সেই পদার্থটাকে আকর্ষণও করবে না, বিকর্ষণও করবে না। কিন্তু চৌম্বক ভ্রামকের মান যদি শূন্য না হয় তাহলে বোঝা যাবে যে সেই পদার্থটা চৌম্বক ক্ষেত্র দ্বারা প্রভাবিত হবে, এবং নির্দিষ্ট কিছু মান আছে যেগুলো থেকে আমরা এটাও বুঝতে পারি যে সেই পদার্থটা চৌম্বক ক্ষেত্র দ্বারা আকৃষ্ট হবে না বিকৃষ্ট হবে, সেইটা আমাদের জানার দরকার নেই। শুধু আমরা চৌম্বক ভ্রামকের মানটা বের করব এবং দেখব যে চৌম্বক ভ্রামকের মানটা শূন্য আসছে না আসছে না। তো এই আয়রনের ক্ষেত্রেই আমি চৌম্বক ভ্রামকের মানটা বের করব, এবং চৌম্বক ভ্রামক বের করার একটা ফর্মুলা রয়েছে। চৌম্বক ভ্রামককে মিউ দিয়ে প্রকাশ করা হয়। মিউ ইজ ইকুয়াল টু √n × n+2 বোর ম্যাগনেটন বা বিএম হচ্ছে চৌম্বক ভ্রামকের একক। যেহেতু একটু আগেই বললাম চৌম্বক ভ্রামক হচ্ছে এক ধরনের ফিজিক্যাল কোয়ান্টিটি বা ভৌত রাশি, এবং তার পরিমাপের এককও রয়েছে, এবং এখানে এই n কিন্তু অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা, এটা কিন্তু মুখ্য কোয়ান্টাম সংখ্যা নয়, মনে রাখবে। তাহলে আয়রনের ক্ষেত্রে মিউ এর মানটা কত হবে? খুব সহজ, n এর মান আয়রনের ক্ষেত্রে 4, তাহলে এই ফর্মুলায় বসিয়ে দেবো √4 × 4+2 bm, মানে √4 × 6 bm মানে √26 bm। এবার √26কে তোমরা ক্যালকুলেটারে ফেললে মানটা পেয়ে যাবে, ঠিক আছে? তাহলে এইভাবে আমরা চৌম্বক ভ্রামকের মান প্রত্যেকটা মৌলের ক্ষেত্রেই বার করতে পারি, এবং √24 এর মান কিন্তু যথেষ্টই বেশি, এবং দেখা যাবে এই কারণেই আয়রন কিন্তু চৌম্বক ক্ষেত্র দ্বারা আকৃষ্ট হয়। আমরা জানি যে আয়রন বা লোহা হচ্ছে তীব্র চৌম্বক ধর্ম বিশিষ্ট একটা পদার্থ, এবং √24 এর মান যেটা বেরোবে সেটা কিন্তু চৌম্বক ভ্রামকের মানের হিসাবে কিন্তু যথেষ্টই বেশি, সেই জন্য আয়রন চৌম্বক ক্ষেত্র দ্বারা কিন্তু আকৃষ্ট হয়। এই মানটা আমি আর বের করলাম না, তোমরা ক্যালকুলেটারে বের করতে পারো। অর্থাৎ দেখা যাচ্ছে যে আয়রনের ক্ষেত্রে মিউ এর মান ≠0, মিউ এর একটা নন জিরো ভ্যালু রয়েছে, মানে এমন একটা মান যেটা শূন্য নয়, এবং সেই মানটা কিন্তু যথেষ্টই বেশি, সেই জন্য আয়রন কিন্তু চৌম্বক ক্ষেত্র দ্বারা আকৃষ্ট হয়। এবার আকৃষ্ট হয় না বিকৃষ্ট হয় সেটা আমি জানলাম বলে বলতে পারলাম, মান দেখে কিন্তু বোঝার কোনো উপায় নেই যে আকৃষ্ট হয় না বিকৃষ্ট হয়, ওটা তোমরা পরে যখন ফিজিক্স পড়বে তখন পুরো ব্যাপারটা ডিটেলসে জানতে পারবে, আমি এখানে আর বলছি না। তোমাদের চৌম্বক ভ্রামক বের করতে দিলে তোমরা শুধু এটুকু বুঝতে পারবে যে মিউ এর মানটা যদি 0 না হয় তাহলে সে চৌম্বক ক্ষেত্র দ্বারা কোনো না কোনোভাবে প্রভাবিত হবে, মানে হয় আকৃষ্ট হবে নয় বিকৃষ্ট হবে, একেবারে প্রভাবিত হবে না সেটা থাকবে না। কিন্তু কোনোভাবে যদি মিউ এর মানটা 0 হয়ে যায় তাহলে বুঝতে পারবে যে সেই পদার্থটা চৌম্বক ক্ষেত্র দ্বারা একেবারেই প্রভাবিত হবে না। যেরকম কোনো নিষ্ক্রিয় গ্যাসের যদি তুমি মিউ এর মান বের করো তাহলে দেখতে পাবে মিউ এর মান সবসময় 0 আসবে। কেন না, নিষ্ক্রিয় গ্যাসের যে ইলেকট্রন বিন্যাস সেখানে দেখতে পাবে কোনো অযুগ্ম ইলেকট্রনই নেই, মানে n এর মানটা নিষ্ক্রিয় গ্যাসগুলোর ক্ষেত্রে সবসময় 0 হবে, কোনো অযুগ্ম ইলেকট্রন নেই, সমস্ত ইলেকট্রনই জোড় গঠন করে থাকে, সেই জন্য কিন্তু নিষ্ক্রিয় গ্যাস কোনো চৌম্বক ক্ষেত্র দ্বারা আকৃষ্ট বা বিকৃষ্ট কিছুই হয় না, মানে চৌম্বক ক্ষেত্র দ্বারা কোনোভাবেই প্রভাবিত হয় না। বলে এইভাবে এই পদ্ধতিতে তোমরা যে কোনো মৌলেরই চৌম্বক ভ্রামকের মানটা বের করতে পারবে এবং বুঝতে পারবে যে সে চৌম্বক ক্ষেত্র দ্বারা প্রভাবিত হবে কি হবে না। আমি এখানে আর অন্য কোনো উদাহরণ দিইনি, এবং এই ফর্মুলাটা অবশ্যই মনে রাখবে, মিউ ইজ ইকুয়াল টু √n × n+2। এবার আমাদের নেক্সট টপিক হলো প্যারাম্যাগনেটিক ও ডায়াম্যাগনেটিক ধর্ম। তাহলে এই প্যারাম্যাগনেটিক আর ডায়াম্যাগনেটিক ধর্মও কিন্তু ওই পদার্থের চৌম্বকত্ব সম্পর্কিত দুটো ধর্ম। আমি বলে দিচ্ছি ছোট্ট করে যে কি, যে কোনো পদার্থ যারা চৌম্বক ক্ষেত্র দ্বারা আকৃষ্ট হয় তাদেরকে আমরা প্যারাম্যাগনেটিক পদার্থ বলি, এবং তারা যে ধর্মটা দেখায় সেটাকে বলা হয় প্যারাম্যাগনেটিক ধর্ম। এবং যে কোনো পদার্থ যারা চৌম্বক ক্ষেত্র দ্বারা বিকৃষ্ট হয় তাদেরকে আমরা ডায়াম্যাগনেটিক পদার্থ বলি, এবং যে ধর্মটা তারা দেখায় তাদেরকে ডায়াম্যাগনেটিক ধর্ম বলি। তাহলে চৌম্বক ক্ষেত্র দ্বারা যদি কোনো পদার্থ আকৃষ্ট হয় তাকে বলবো প্যারাম্যাগনেটিক, এবং চৌম্বক ক্ষেত্র দ্বারা যদি কোনো পদার্থ বিকৃষ্ট হয় তাকে আমরা বলবো ডায়াম্যাগনেটিক। তাহলে কারা প্যারাম্যাগনেটিক হবে এবং কারা ডায়াম্যাগনেটিক হবে সেটা বোঝার একটা সহজ উপায় হলো, যদি এক বা একাধিক অযুগ্ম ইলেকট্রন থাকে তাহলে তারা প্যারাম্যাগনেটিক ধর্ম দেখাবে। যেরকম আয়রনকে এক্ষুনি আমরা দেখলাম, আয়রনের একাধিক অযুগ্ম ইলেকট্রন রয়েছে, এবং একাধিক অযুগ্ম ইলেকট্রন থাকলে তাকে আমরা প্যারাম্যাগনেটিক পদার্থ বলবো, কারণ সে চৌম্বক ক্ষেত্র দ্বারা আকৃষ্ট হবে।
এবং কোনো অযুগ্ম ইলেকট্রন যদি না থাকে তাকে আমরা ডায়াম্যাগনেটিক পদার্থ বলবো, মানে সে চৌম্বক ক্ষেত্র দ্বারা বিকৃষ্ট হবে। যেরকম নোবেল গ্যাসগুলোর কথা বললাম, আমি একটু আগে বলেছিলাম যে নোবেল গ্যাসগুলো চৌম্বক ক্ষেত্রের সঙ্গে কোনোভাবে প্রভাবিত হয় না, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে অযুগ্ম ইলেকট্রন না থাকা সত্ত্বেও, মানে মিউ 0 হওয়া সত্ত্বেও তারা কিন্তু চৌম্বক ক্ষেত্র দ্বারা কিছুটা প্রভাবিত হচ্ছে এবং সামান্য বিকৃষ্ট হচ্ছে। তাহলে কোনো পদার্থে যদি অযুগ্ম ইলেকট্রন না থাকে, মানে কোনো পদার্থের পরমাণুতে যদি কোনো অযুগ্ম ইলেকট্রন না থাকে, অর্থাৎ মিউয়ের মান যদি 0 হয়, তাহলে তাদেরকে আমরা ডায়াম্যাগনেটিক পদার্থ বলবো। মানে মিউ = 0, অর্থাৎ চৌম্বক ভ্রামকের মান যদি 0 হয়, তাহলে তাদেরকে ডায়াম্যাগনেটিক পদার্থ বলবো, কারণ তারা চৌম্বক ক্ষেত্র দ্বারা সামান্য বিকৃষ্ট হবে। এবং মিউয়ের মান যদি 0 না হয়, তাহলে তাদেরকে আমরা প্যারাম্যাগনেটিক পদার্থ বলবো, অর্থাৎ তারা চৌম্বক ক্ষেত্র দ্বারা আকৃষ্ট হবে। তাহলে যদি প্রশ্নে কোনো মৌল প্যারাম্যাগনেটিক না ডায়াম্যাগনেটিক সেটা যদি জিজ্ঞেস করা হয়, তাহলে প্রথম করণীয় হচ্ছে আগে তাদের ইলেকট্রন বিন্যাস বের করে বক্স ডায়াগ্রাম থেকে তাদের অযুগ্ম ইলেকট্রন সংখ্যা বের করে মিউয়ের মান বের করা। যদি মিউয়ের মান 0 না হয়, তাহলে বুঝবো তারা প্যারাম্যাগনেটিক, আর যদি মিউয়ের মান 0 হয়ে যায়, তাহলে বুঝবো তারা ডায়াম্যাগনেটিক হচ্ছে। আজকের আমাদের শেষ টপিক হচ্ছে এই আয়নের ইলেকট্রন বিন্যাস। তার মধ্যে দু ধরনের আয়নের ইলেকট্রন বিন্যাস আমরা শিখব। দু ধরনেরই আয়ন হয় আমরা জানি, ক্যাটায়ন আর অ্যানায়ন। ক্যাটায়ন আর অ্যানায়নের ইলেকট্রন বিন্যাস শিখে আজকের আমাদের ভিডিওটা শেষ হবে। আমি এখানে দুটো উদাহরণ দিয়ে ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাস দেখাবো আর দুটো উদাহরণ দিয়ে অ্যানায়নের ইলেকট্রন বিন্যাসটা দেখাবো। তাহলে প্রথমে এখানে আমি লিখেছি Na+, অর্থাৎ সোডিয়াম প্লাস, মানে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে যে ইউনিপজিটিভ ক্যাটায়ন তৈরি করে। ইউনিপজিটিভ মানে হচ্ছে একক ধনাত্মক চার্জযুক্ত যে আয়ন, সেটা হচ্ছে ইউনিপজিটিভ ক্যাটায়ন। সেই ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাসটা আমি করে দেখাচ্ছি। তাহলে Na+ কীভাবে তৈরি হলো সেটা আগে আমাকে জানতে হবে। Na+ কীভাবে তৈরি হয় না, সোডিয়ামের একটা পরমাণু থেকে যদি একটা ইলেকট্রন নির্গত হয়, তাহলে তৈরি হয় Na+। এটা নিশ্চয়ই এখন আমাকে আর শেখাতে হবে না যে ক্যাটায়ন অ্যানায়ন কীভাবে তৈরি হয়। যদি প্লাসের সংখ্যা, অর্থাৎ ধনাত্মক আধানের সংখ্যা যত হচ্ছে, ততগুলো ইলেকট্রন বেরিয়েছে, এটা নিশ্চয়ই তোমরা সবাই জানো। পরমাণু থেকে ততগুলো ইলেকট্রন বেরোলে তবে যে কোনো মৌলের পরমাণুতে সেই সংখ্যক চার্জ বিশিষ্ট ক্যাটায়ন তৈরি হবে। তাহলে সোডিয়াম প্লাস মানে সোডিয়ামের একটা পরমাণু থেকে একটা ইলেকট্রন নির্গত হয়েছে এবং তার ফলে সোডিয়ামের ইউনিপজিটিভ ক্যাটায়ন তৈরি হয়েছে। তাহলে সোডিয়াম প্লাসের ইলেকট্রন বিন্যাস করতে গেলে আমাদের আগে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা জানতে হবে। তাহলে আমি এখানে প্রথমে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা লিখব। সোডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 11। অবশ্যই 1 থেকে 30 পর্যন্ত সমস্ত মৌলের পরমাণু ক্রমাঙ্ক মনে রাখবে, কারণ সবসময় কিন্তু পরমাণু ক্রমাঙ্ক প্রোভাইড করা থাকবে না। তাহলে সোডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 11, তার ইলেকট্রন বিন্যাসটা কীরকম হবে, 1s2 2s2 2p6, এখানে 10টা হয়ে গেল, 3s1, ঠিক আছে 11। তাহলে এরপর কি করবে, এরপর আমরা দুভাবে করতে পারি। বক্স ডায়াগ্রামটা কিন্তু সবসময় দরকার নাও হতে পারে, এখানে আমরা বক্স ডায়াগ্রাম করেই করছি, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা 1s এর বক্স, 1s2 2s2 2p6 এবং 3s1। তাহলে যখন Na+ তৈরি হবে, এই ইলেকট্রনগুলোর মধ্যে থেকে যে কোনো একটা ইলেকট্রন নির্গত হবে। এবার প্রশ্ন হচ্ছে কোন ইলেকট্রনটা নির্গত হবে। ইলেকট্রন ভর্তি হওয়ার যেরকম একটা নিয়ম আছে, ইলেকট্রন নির্গত হওয়ারও তো সেরকম একটা নিয়ম আছে। তাহলে ইলেকট্রন নির্গত হওয়ার নিয়মটা কি না, খুব সহজ, সবচেয়ে বাইরে যে ইলেকট্রনটা থাকবে সেই কিন্তু নির্গত হবে। তার মানে এখানে কিন্তু আর ওই শক্তির ক্রমানুযায়ী যে ইলেকট্রন ভর্তি হয়েছে সেই অনুযায়ী যে বেরোবে সেটা কিন্তু নয়, এখানে সবচেয়ে বাইরে যে ইলেকট্রনটা থাকবে সেই কিন্তু নির্গত হবে। কেন, তারও কারণটা খুব সহজ না, সবচেয়ে বাইরে যে ইলেকট্রনটা আছে, নিউক্লিয়াসের যে টান বা নিউক্লিয়াসের যে আকর্ষণ বল তার থেকে সবচেয়ে দূরে রয়েছে। মানে 3s এর এই ইলেকট্রনটা নিউক্লিয়াসের আকর্ষণ বল থেকে সবচেয়ে দূরে রয়েছে, কারণ প্রথমে 1 নম্বর কক্ষ, তারপরে 2 নম্বর, তারপরে 3 নম্বর। ইলেকট্রন যেভাবেই ভর্তি হয়ে থাকুক না কেন, সবচেয়ে বাইরে কিন্তু এই 3s এর ইলেকট্রনটাই আছে। তাহলে সেই জন্য যখন বেরোবে এই 3s এর ইলেকট্রনটাই কিন্তু
বেরোবে। তাহলে Na প্লাসের ইলেকট্রন বিন্যাসটা কীরকম হবে? অবশ্যই পরমাণু ক্রমাঙ্কটা চেঞ্জ হবে না। অনেকে এখানে 10 করে দেয়, সেটা কিন্তু কোনোদিনও করবে না, কারণ পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে প্রোটন সংখ্যা, আর প্রোটন সংখ্যা কখনো চেঞ্জ হয় না। আয়ন যখন তৈরি হয় তখন ইলেকট্রন সংখ্যাটা চেঞ্জ হয়। এখানে কিন্তু ভুলেও কেউ 10 লিখো না, এটা 11ই থাকবে, শুধু মাথায় প্লাস হয়ে যাবে, অর্থাৎ ইলেকট্রন সংখ্যাটা কমে গেছে। তাহলে Na প্লাসের পরমাণু ক্রমাঙ্ক 11ই আছে আর ইলেকট্রন সংখ্যা 10 হয়ে গেছে। তাহলে সেক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস হবে 1s2 2s2 2p6। এই 3s এর ইলেকট্রনটা আর থাকলো না, তাই 3sকে লেখারও আর কোনো আমাদের প্রয়োজন হলো না। তাহলে দেখা যাচ্ছে 1s2 2s2 2p6 নিয়নের ইলেকট্রন বিন্যাস। এবং অবশ্যই আমরা জানি যে কোনো মৌলের পরমাণু ক্যাটায়ন বা অ্যানায়ন যাই তৈরি করুক না কেন, তার একটাই উদ্দেশ্য থাকে, সবচেয়ে কাছের যে নোবেল গ্যাস তার মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করা। আমি আগের ভিডিওতেও এই কথা বলেছিলাম যে নোবেল গ্যাসের ইলেকট্রন বিন্যাসগুলো কেন সুস্থিত আর সমস্ত মৌলগুলো কেন সেই ইলেকট্রন বিন্যাসটা পেতে চায়, আগের ভিডিওতে সেগুলো ডিটেলসে বলা আছে। এখানে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে তার সবচেয়ে কাছের যে নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস নিয়ন তার মতো ইলেকট্রন বিন্যাস লাভ করেছে। এটার যদি আমরা বক্স ডায়াগ্রাম করি তাহলে এই 3sটা বাদ দিয়ে যেটা পড়ে থাকবে সেটা হবে। আমি বক্স ডায়াগ্রামটা আর করলাম না। এখানে আমরা একটা সন্ধিগত মৌল দেখব, আয়রন। এখানে আয়রনকেই নিয়েছি, আয়রনের পরমাণু ক্রমাঙ্ক 26। তাহলে আয়রনের যদি আমি এই ডাই পজিটিভ অর্থাৎ 2 ধনাত্মক চার্জ বিশিষ্ট একটা ক্যাটায়ন তৈরি করি, তাহলে সেটা কীরকম হবে? আয়রনের একটা পরমাণু থেকে 2টো ইলেকট্রন বেরিয়ে গিয়ে Fe2+ তৈরি হয়। তাহলে Fe2+ এর ইলেকট্রন বিন্যাস করতে গেলে আমাদের আগে Feর ইলেকট্রন বিন্যাস করতে হবে। Feর পরমাণু ক্রমাঙ্ক 26, তার মানে ইলেকট্রন সংখ্যাও 26। তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d6 26। তাহলে ইলেকট্রন যখন বেরোবে, এখানে আমি আর বক্স ডায়াগ্রাম করলাম না, বক্স ডায়াগ্রাম ছাড়াই আমরা আয়নের ইলেকট্রন বিন্যাস করতে পারি। আমি যেটা বললাম, ইলেকট্রন যখন বেরোবে, 2টো ইলেকট্রন কোথা থেকে বেরোবে না? অবশ্যই 4s থেকে বেরোবে। কেন না? আমরা জানি যে যখন ইলেকট্রন ভর্তি হয়েছিল তখনই কিন্তু সবার শেষে 3dতে ভর্তি হয়েছিল, কিন্তু সবার শেষে 3dতে ভর্তি হয়েছিল মানে এটা ভাবার কোনো কারণ নেই যে 3d থেকেই যাবে। যখন ইলেকট্রন ভর্তি হয় তখন কিন্তু অন্য নিয়মে হয়, আর যখন ইলেকট্রন নির্গত হয় তখন অন্য নিয়মে হয়। তখন একটাই নিয়ম কাজ করে না, নিউক্লিয়াসের আকর্ষণী বল থেকে যে সবচেয়ে দূরে থাকবে সেই সবার আগে যাবে। এবং অবশ্যই এই 4s-এর ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের আকর্ষণী বল থেকে সবচেয়ে দূরে আছে, কারণ এটা যদি নিউক্লিয়াস হয়, প্রথম কক্ষটা হচ্ছে 1 নম্বর, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, সবচেয়ে দূরে কিন্তু এই ইলেকট্রন দুটোই থাকবে। তাহলে এই ইলেকট্রন দুটোই কিন্তু সবার আগে বেরোবে। তাহলে Fe2+-এর ইলেকট্রন বিন্যাস হবে 1s2 2s2 2p6 3s2 3p6 3d6। 4s-এর ইলেকট্রন দুটো চলে গেল, সেই জন্য 4s-কে আর লেখার দরকার নেই। আশা করি তোমরা ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাসটা কীভাবে করতে হয় বুঝতে পেরেছো। এবারে আমরা আসছি অ্যানায়নের ইলেকট্রন বিন্যাসে। অ্যানায়নের ইলেকট্রন বিন্যাস করাটা অনেক বেশি সহজ, কারণ এখানে ইলেকট্রন ঢুকছে এবং ইলেকট্রন যখন পরমাণুতে ঢোকে তখন ওই সেম নিয়ম, যে নিয়মে ইলেকট্রন বিন্যাস আমরা করেছি সেই নিয়মই খাটবে। এখানে ইলেকট্রন বেরোনোর কোনো ব্যাপার নেই, কারণ অ্যানায়ন তৈরি হয় পরমাণু যখন ইলেকট্রন গ্রহণ করে তখন। এবার ইলেকট্রন যখন গ্রহণ করবে তখন সেগুলো কোথায় ঢুকবে না? অবশ্যই সেই শক্তির ক্রম, উপকক্ষের শক্তির ক্রম অনুযায়ী ঢুকবে। তাহলে এখানে আমাকে অতটা ভাবার দরকার নেই। এখানে আমি ফার্স্টে নাইট্রোজেন 3- নিয়েছি। নাইট্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 7। তাহলে N3- কীভাবে তৈরি হয় সেটা আগে লিখতে হবে। নাইট্রোজেন 3টে ইলেকট্রন গ্রহণ করলো, করে N3- অ্যানায়ন তৈরি করলো। পরমাণু ক্রমাঙ্ক কিন্তু সেমই রয়েছে, কারণ পরমাণু ক্রমাঙ্ক মানে প্রোটন সংখ্যা, চেঞ্জ যেটা হয় সেটা হচ্ছে ইলেকট্রন সংখ্যা। খুব মন দিয়ে এটা মাথায় ঢুকিয়ে নাও। নাইট্রোজেনের পরমাণু ক্রমাঙ্কটা 7, ইলেকট্রন সংখ্যাও 7। তাহলে ইলেকট্রন বিন্যাসটা হবে 1s2 2s2 2p3 2 আর 2 4 আর 3 7। বক্স ডায়াগ্রাম করলাম না। আর N3- কী হবে না? অবশ্যই 3টে ইলেকট্রন এই পিতে ঢুকবে, কারণ পিতে এখনও জায়গা খালি আছে। তাই 1s2 2s2 2p6। বক্স ডায়াগ্রামটা করলে হয়তো বুঝতে তোমাদের আরেকটু সুবিধা হবে। 1s2 2s2 2p3 এরম ছিল নাইট্রোজেনের। এখানে 3টে জায়গা এখনও খালি আছে, এবং অবশ্যই 3টে ইলেকট্রন যদি ভর্তি হয়ে যায় তাহলে নাইট্রোজেনও কিন্তু তার সবচেয়ে কাছের নোবেল গ্যাস যেটা হচ্ছে নিয়ন তার মতো ইলেকট্রন বিন্যাস লাভ করবে। সেই জন্যও কিন্তু সে 3টে ইলেকট্রন বাইরে থেকে গ্রহণ করে।
তাহলে 1s2 2s2 2p6। তাহলে বাইরে থেকে যখন ইলেকট্রন আসবে তখন সেটা ইলেকট্রন বিন্যাসের যে নিয়ম সেই অনুযায়ী হবে, তখন আমাকে আর ইলেকট্রন কোথা থেকে মানে কোথায় ঢুকছে সেটা ভাবতে হবে না, কারণ উপকক্ষের শক্তির ক্রম অনুযায়ী ঢুকবে। কিন্তু ক্যাটায়নের বেলায় আমাকে ভাবতে হবে, কারণ সেক্ষেত্রে ইলেকট্রন নির্গত হচ্ছে। ক্লোরিনকে নিয়ে আমরা এবারে আলোচনা করি। ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 17। তাহলে ক্লোরিন তৈরি হয়েছে একটা ইলেকট্রন গ্রহণ করে Cl-। তাহলে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস আগে আমি দেখব, তারপরে Cl- দেখব। 1s2 2s2 2p6 3s2 3p5, 17টা। এটা হচ্ছে 10 আর 2 12 আর 5 17। তাহলে Cl- ইলেকট্রন বিন্যাস অবশ্যই 3p5। পিতে 6টা ইলেকট্রন থাকতে পারে, একটা ইলেকট্রনের জায়গা এখনও আছে, তাই এই পিতেই ঢুকবে। 1s2 2s2 2p6 3s2 3p6। এবং এই ইলেকট্রন বিন্যাসটা ক্লোরিনের সবচেয়ে কাছের নোবেল গ্যাস আর্গনের মতো। ঠিক আছে, নোবেল গ্যাসের ইলেকট্রন বিন্যাস পাওয়ার জন্য ক্লোরিন বাইরে থেকে একটা ইলেকট্রন গ্রহণ করে। আশা করি তোমরা এই আয়নের ইলেকট্রন বিন্যাসের ব্যাপারটাও বুঝতে পেরেছো। তোমরা অন্যান্য মৌলেরও আয়নের ইলেকট্রন বিন্যাস নিজেরা চেষ্টা করতে পারো। আজকের ভিডিও এখানেই শেষ।